আমরা লাস্ট ক্লাসে কলপিটস অসিলেটর শুরু করেছিলাম, তাই না? জি স্যার। কোন পর্যন্ত করেছি মূলত? ফিডব্যাকের যে এক্সপ্রেশন, ফিডব্যাক রেশিও, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, আমার কাছে মনে হয় এই দুইটা আমরা শেষ করেছিলাম, তাই না? জি স্যার। এইটা এই যে এখানে ট্যাঙ্ক সার্কিট, এই ট্যাঙ্ক সার্কিটের অপারেশন বুঝিয়েছিলাম না তোমাদের? জি স্যার, বোঝানো হয়েছিল। এখানে একটা অসিলেশন প্রডিউস হয়, এই কয়েলের কিছু লস, সেই লসের কারণে এই অসিলেশনটা ড্যাম্পড অসিলেশন হয়ে যায়, এটা বুঝিয়েছি, তাই না? এই কলপিটস এবং হার্টলি অসিলেটর, এই অসিলেটর গুলো কি করে, এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে যেইটুকু এনার্জি লস হয় সেই এনার্জিটুকু প্রত্যেকটা সাইকেলে অ্যাড করে দেয়, যার কারণে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউডের একটা সিগন্যাল এখানে পাই। এগুলো বুঝিয়েছিলাম, তাই না? এটা বুঝিয়েছি না? হ্যালো, হ্যালো। স্যার। সেদিন এখানে ফিগারও নিয়েছিলাম কিছু, তাই না? এই অসিলেশন বোঝানোর জন্য আজকে সেই ফিগারটা ডিলিট করে ফেলছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের অলরেডি আমি বুঝিয়েছি, সেটা হলো এই অসিলেটরের, এটা কি কলপিটস অসিলেটর না? এই কলপিটস এর প্রথম লেটারটা কি? সি। সেই জন্য এখানে দুইটা সি থাকবে। আর হার্টলি অসিলেটরের প্রথম লেটারটা কি? এটা হার্টলি অসিলেটর। এই আমি কেবল লেখা শুরু করছি তো, এইগুলো একটু ভুল টুল থাকতে পারে, তোমাদের সামনে ঠিক করব। হার্ট, এল ই ওয়াই, হার্টলি অসিলেটর। তাহলে হার্টলি অসিলেটরের শুরুতে কি আছে? এইচ। এইচ। হ্যাঁ, সেই জন্য তোমার কি হবে, এখানে দুইটা এল থাকবে, দুইটা এল প্রত্যেকটাতেই। হয় দুইটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর, অথবা দুইটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর। তাহলে এইটা এইটা তুমি যদি এখন এই সার্কিটের কথা বলো, এখানে এল আর এই L1 এবং L2 এটা সিরিজে কাজ করবে, বুঝতে পারছো? তাহলে সিরিজে কাজ করলে আমরা জানি ইন্ডাক্টর কি হয়, যোগ হয়। তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স পাওয়া যাবে, সেটা হবে কি এলটি। এলটি সমান কত হবে? L1 প্লাস L2। L1 প্লাস L2। তাহলে L1 প্লাস L2, এখন এর মধ্যে যদি তোমার ইয়ে হয়, এই অসিলেশন প্রডিউস হয়, তাহলে সেই অসিলেশনের কন্ডিশনটা কি? কন্ডিশন হলো প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের যখন এর মধ্যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি প্রডিউস হবে, তখন এক্সসি ইজ ইকুয়াল টু হলো এক্সএল। এই দুইটা রিঅ্যাকট্যান্স, এটা একটু গত ক্লাসে বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি কমলে একটা আর্মের রিঅ্যাকট্যান্সটা কি হয়, কমে যায়। ফ্রিকোয়েন্সি যত কমবে ইন্ডাক্টর গুলো শর্ট সার্কিট হয়ে যাবে, আর ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকবে এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হতে থাকবে। একটা মাঝামাঝি একটা ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে এক্স এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু ইকুয়াল হয়, সেই ফ্রিকোয়েন্সিতে এখানে ইম্পিডেন্সটা সবচেয়ে বেশি হয়, সেই ফ্রিকোয়েন্সিতে এটা কি করে, অসিলেট করে। তাহলে এখন এখানে তুমি যদি এক্স সি না বলে, এক্স এল না বলে আমরা যদি এক্স এল টি বলি, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের হয়ে যাবে, এবং সেই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত হবে? এটা হবে, আগে গত ক্লাসেও আমি এটা লিখেছিলাম, এই 1 ডিভাইডেড বাই টোয়াইস 2 পাই RC। পাই রুট ওভার LC। রুট ওভার এল, রুট ওভার এল টি, আর হবে তোমার সি। এই ঠিক আছে। আচ্ছা, এই এই আমি আমার কাছে মনে পড়ে যতটুকু, যে এই দুইটা আমি বুঝিয়েছিলাম। এরপরে এইটাও বুঝিয়েছি, দেখো কলপিটস অসিলেটর এবং হার্টলি অসিলেটরের জন্য এটা বের করেছিলাম না, বিটা 1/3। 1/c না, C1/C2 অর C2/C1, এরকম কিছু বের করেছিলাম কিনা? আচ্ছা, এখান থেকে তোমাদের একটু বুঝিয়ে দিই। মনে করো এখানে ট্যাঙ্ক অসিলেশন প্রডিউস হলো, তাই না? তো অসিলেশন প্রডিউস হলে কারেন্ট একবার এদিকে যাবে, আরেকবার এদিকে যাবে। ড্যাম্পড অসিলেশন তো চলতেছে, তাহলে এখানে তো কারেন্টের ডিরেকশন অসিলেট করতে থাকবে, একবার ক্লকওয়াইজ যাবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তাই না? এরকম একটা অসিলেশন যদি প্রডিউস হয়, আপাতত ধরলাম এটা ড্যাম্পড, তাহলে একটা সাইকেলে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা সাইকেলে যাচ্ছে কারেন্ট ক্লকওয়াইজ।
এটা কিন্তু এই পুরো লুপের মধ্যে হবে, কারণ ক্যাপাসিটর যখন চার্জ রিলিজ করবে তখন এখান দিয়ে এসে এখানে যাবে, আর যখন আবার ক্যাপাসিটর তার চার্জ ফিরে পাবে তখন কারেন্টের ডিরেকশন এই যেরকম হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, ট্যাঙ্ক সার্কিটের অপারেশন তাই বললাম না আমরা গত ক্লাসে। তাহলে এখন জি মনে স্যার। করো কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে, আমরা এখানে একটা কারেন্টের ডিরেকশন দিয়েছি, এই ডিরেকশনে কারেন্টটা মনে করো ফ্লো করছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে প্লাস, এখানে হবে কি মাইনাস, মাইনাস এখানে হবে কি প্লাস প্লাস আর এখানে হবে মাইনাস মাইনাস। মাইনাস। ঠিক আছে, তাহলে তুমি যদি আউটপুট মেজার করো, আউটপুট আমরা মাপবো কার অ্যাক্রসে বলো তো? গ্রাউন্ডের থেকে এই পয়েন্টে মাপবো না? জি স্যার এখানকার ভোল্টেজটা মেজার জি করবো স্যার। কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে। গ্রাউন্ডের গ্রাউন্ড হ্যাঁ, তাহলে আমি যদি গ্রাউন্ডের রেসপেক্টে মেজার করি, ভি ও শুড বি এক্স এল 1 ইন্টু আই। মনে করে এই মুহূর্তে কারেন্টের ভ্যালুটা হলো তোমার আই। ঠিক আছে, ঠিক আছে না এটা? জি স্যার আচ্ছা, আর এখানে তুমি যদি এই পয়েন্টের এই ক্যাপাসিটরটা শর্ট, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনে ক্যাপাসিটরটা শর্ট, তুমি যদি এখানকার ইনপুট ভোল্টেজ মেজার করতে চাও, ঠিক আছে, কার রেসপেক্টে মেজার করবা? অবশ্যই গ্রাউন্ডের রেসপেক্টে। আমরা সকল ভোল্টেজ তো গ্রাউন্ডের রেসপেক্টে মেজার করব, তাই না? জি স্যার এই পয়েন্টের রেসপেক্টে মেজার করব। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট কি একই পয়েন্ট না? জি স্যার একই তাহলে একই point। তাহলে এখান থেকে তুমি এখানে যদি ভোল্ট মিটার ধরো, এটা ঘুরিয়ে আনো 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 আনো, এখানে পড়ে গেল না? জি স্যার। তাহলে এই ভিএফ এর ভ্যালু কত হয় বলো? ভিএফ এর ভ্যালু কত হচ্ছে? ভিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, দেখো, মাইনাস আই, না এটা লিখি আগে, টু এক্স মাইনাস এক্স এল টু আই। ইন্টু আই তাহলে এবার বলো ফিডব্যাক ফ্যাক্টর সমান কত? এটা সমান হলো ভিএফ ডিভাইডেড বাই এফ বাই ভিও ভিও। তাহলে এখন ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো বসালে আমরা জানি এক্সএল এর ভ্যালু কত? এক্সএল এর ভ্যালু তুমি যদি জেটাকে বাদ দাও তাহলে ওমেগা এল, তাই তো? তাহলে উপরে জি, চলে স্যার। যাবে হলো তোমার জি। L1, ওমেগা এল চলে আসবে ওমেগা এল টু। L2। এটা ঠিক লিখলাম কিনা দেখো, আউটপুট ডিভাইডেড বাই আউটপুটটা কার অ্যাক্রসে, না ভুল হয়েছে না? স্যার ওটা হলো তো উল্টে হয়ে গেল, এল টু বাই হ্যাঁ এল ওয়ান হবে। হ্যাঁ হ্যাঁ, উল্টে হয়ে গেছে। জি স্যার। তার মানে আউটপুট তো নিচে, হ্যাঁ এইটা L1 এই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বিটার মান আমরা কেমন চাই বলো তো? একের চাইতে ছোট না একের চাইতে বড়? ছোট চাই একে। ছোট ছোট চাই। চাই। তাহলে এই সার্কিটে কোন ইন্ডাক্টরটা বড় হবে? L1 বড় হবে, তাই না? L1 বড় হবে কার তুলনায়? এল টুর তুলনায়। হ্যাঁ, তাহলে এই যে তাহলে এখান থেকে এইখানে মাইনাস সাইন আসবে না বিটার মধ্যে? ভ্যালু বসানোর পরে মাইনাস আসবে, তাই না? দেখো একটাতে মাইনাস আছে, এই যে এটাতে মাইনাস নাই। তো এই মাইনাস সাইন কে ইন্ডিকেট করতেছে? ফিডব্যাক ফ্যাক্টর ফিডব্যাক ফ্যাক্টর উইথ 180 ডিগ্রি ফেজ শিফট ফেজ শিফট। আর এইটা কি অ্যাম্পলিফায়ার? কমন এমিটার কমন এমিটার অ্যাম্পলিফায়ার কতটুকু ফেজ শিফট প্রডিউস করে? 180 ডিগ্রিজ 180 ডিগ্রিজ। তাহলে কি হলো তোমার টোটাল ফেজ শিফট কত হলো? 360 অথবা 0 360 অর 0। তাহলে তোমার এই অ্যাম্পলিফায়ারের গেইন আমরা চাইলে সেট করতে পারি না? ধরো এটা আমি সেট করে দিলাম হলো AV ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে হবে হলো 1 আপন বিটা, আর এটা হবে হলো তোমার ভ্যালু বসালে মাইনাস, এইবার চলে যাবে হলো তোমার L1 উপরে, নিচে চলে আসবে L2। এটা ইন্ডিকেট করতেছে এটার 180 ডিগ্রি ফেজ শিফট, আর এইটা দিবে হলো তোমার ভ্যালু। বুঝতে পারছো? আমরা যখন ডিজাইন করব, জানি না আমি পড়াবো কতটুকু, তাহলে একটা সাধারণত তুমি একটা আর একটা 10 টাইমস কনসিডার করতে পারো, ঠিক আছে? এই L1 বড় কার চাইতে? L2 এর চাইতে। তাহলে আমরা এটা 10 L2 কনসিডার করতে পারি। তাহলে ফিডব্যাক ফ্যাক্টর কত হবে? মাইনাস 0.1। বিটা এর মান কত হবে? -0.1 1। তাহলে গেইন কত লাগবে? মাইনাস
10 10 10 তাহলে একটা আমরা কমন এমিটার অ্যাম্পলিফায়ারের ডিজাইন আমরা শিখেছি না, আমরা চাইলে একটা 10 অ্যাম্পলিফায়ারের ডিজাইন করতে পারি যার গেইন হবে 10, তাই তো? জি আচ্ছা, স্যার তাহলে তোমাদের কনসেপ্ট হলো কিনা বলো, ফিডব্যাক কতটুকু হবে সেটা বের হলো এবং গেইন কতটুকু লাগবে সেটা বের হলো, সাথে সাথে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। অসিলেশন বের হলো। আচ্ছা, আমরা একটুখানি এই কলপিটস অসিলেটর এবং হার্টলি অসিলেটর তো অনেক ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের ল্যাবেও প্র্যাকটিক্যাল করানো হবে। আমি একটুখানি বিভিন্ন বইয়ের অ্যানালাইসিস, এখানে আমি একটা অ্যানালাইসিস রাখছি, এইটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, পরীক্ষায় এত বড় অ্যানালাইসিস দেওয়ার দরকার নাই, এই কনসেপ্ট থেকে লিখলেই হবে, কিন্তু এই কনসেপ্টটুকু সব বইয়ে আমি পাই নাই, ক্লিয়ারলি লিখে নাই কোথাও। অধিকাংশ বই বলে দিয়েছে যে ফিডব্যাক ফ্যাক্টর হবে এত, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হবে এত। আর এই এখন যে অ্যানালাইসিস দেখাচ্ছি এটা কোন বইয়ে পাওয়া যাবে? এইটা পাওয়া যাবে, তোমরা তো বই কোত্থেকে কালেক্ট করবা, এটা একটা কুমার, গুপ্তা এন্ড কুমার ইন্ডিয়ান একটা বই আছে, সেটার থেকে পাওয়া যাবে, তবে এক্স্যাক্টলি সেম না, আমি একটু মডিফাই করছি। এখন আমি দেখতে চাচ্ছি যে এর মধ্যে কোনো ভুল আছে কিনা। আচ্ছা, আমরা একটু শুরু করি। এটা যদি তোমার কলপিটস অসিলেটর হয় তাহলে এখানে দুইটা ক্যাপাসিটর আছে, একটা ইন্ডাক্টর, তাই না? জি স্যার আর হার্টলি অসিলেটর হলে দুইটা ইন্ডাক্টর, একটা একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে আমরা একটা জেনারেল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, ঠিক আছে? আচ্ছা, জেনারেল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে গিয়ে আমরা অলরেডি জানি ট্রানজিস্টরের যে আউটপুট যেই রেজিস্ট্যান্সটা থাকে আর ও, সেটা অনেক বড় হয় না? জি স্যার নেগলেক্ট করা যায় নেগলেক্ট করা যায়, রাইট, এখানকারটা নেগলেক্ট করা যায়। আবার বায়াসিং যেই রেজিস্ট্যান্স হয়, এই যে এখানে আরবি, সেটাও আমরা অনেক জায়গায় নেগলেক্ট করেছি, তাই না? মনে আছে? জি স্যার ইনপুট ইম্পিডেন্স বের করতে গিয়ে আমরা এইভাবে লিখেছিলাম যে জেড আই ইজ ইকুয়াল টু হলো আর বি প্যারালাল কি, ZB না জেড, জেড বি, রাইট, জেড বির পরে ভ্যালু আসছিল হলো এইচ আই, আই। হ্যাঁ, IE পরে এটাকে নেগলেক্ট করে এইচ আই রেখেছিলাম আমরা, তাই তো? HI জি হ্যাঁ, স্যার তাহলে এখানেও আমরা সেই কাজ করতে পারি যে আমরা তাহলে এমপ্লিফায়ারে থাকলো কি, এমপ্লিফায়ারে থাকলো হইলো শুধু ইনপুট ইম্পিডেন্স এইচ আই আর কারেন্ট সোর্স এইচ এফ ই আইবি, তাই না? দেখো, বলো, ঠিক আছে না? একটা হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিটের কয়টা কম্পোনেন্ট বলো তো? চারটা না? আচ্ছা, আজকে বোধহয় ইন্টারনেট ভালোই ডিস্টার্ব করতেছে না? তোমাদের কথা হঠাৎ হঠাৎ আর শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি হ্যাঁ, শুনতে পেলে কথা বলতে হবে তো। স্যার, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। হ্যাঁ, সেটাই বললাম। জি স্যার আচ্ছা, একটা হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিটের কম্পোনেন্টস হলো চারটা, এইচ আই, এইচ এফ ই, FE এইচ ও ই আর এইচ আর ই। এইচ আর ই তো আগেই বলে দিয়েছি, অনেক ছোট কমন ইমিটারের জন্য, তাহলে সেটা বাদ, এখানে থাকতো না। জি স্যার আর এখানে ছিল এইচ ও ই, বাদ দিয়েছি, এইচ ও ই, 1/H ও ই ইজ ইকুয়াল টু হলো আর ও, আরো সেটাও বাদ আর দিয়েছি। তাহলে বাকি থাকলো দুইটা, তাহলে এই দুইটা লিখলাম। HFE আর HIE হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এটা জি হলো স্যার বেস টার্মিনাল, এটা হলো কালেক্টর টার্মিনাল। আমরা দেখি বেস টার্মিনালটা কার সাথে লাগানো আছে, L2 এর একটা টার্মিনাল এবং সি এর একটা টার্মিনাল, কমন টার্মিনাল, তাই না? দেখো এই যে, জি স্যার তাহলে এই যে জি স্যার। এইটাকে একটা ইম্পিডেন্স বললাম, এই যে এখানে L2, কারণ এক জায়গায় আছে L2 এক জায়গায় আছে C2, এইটাকে আমি বললাম Z2, বুঝতে পেরেছো? জি স্যার তাহলে জি এটাকে, স্যার তাহলে Z2, আর এটাকে বললাম হলো এই যে এই পাশে যেটা আছে সেটা সিম্পলি জেড, এটা 1 ও বলবো না 2 ও বলবো না, এটা জেড। তাহলে এই যে দেখো নিচে, ও Z3 বলা হয়েছে, সরি, তাহলে এটা Z3, হ্যাঁ, এই পাশে যেটা থাকবে সেটা Z3। আচ্ছা, তাহলে এইটাকে নিচে Z3 দিলাম আর এই যে Z2 দিলাম। আচ্ছা, Z2 এর অপর টার্মিনাল কোথায় যাবে বলো তো? গ্রাউন্ডের সাথে যাবে এবং Z1 এর সাথে যাবে, ঠিক না? জি স্যার জি স্যার তাহলে এই যে Z2 এর অপর টার্মিনাল এই যে গ্রাউন্ডের সাথে গেল,
ঠিক আছে, এবং Z1 এর সাথে ওয়ান গেল। এর সাথে গেল। আবার Z1 এর এই যে দেখো এর সাথে কানেক্ট হয়ে গেল, তাই না? কমন টার্মিনাল এই যে Z1 Z2 এর যে কমন টার্মিনাল সেটা কোথায় গিয়েছে? গ্রাউন্ডে গিয়েছে। গ্রাউন্ডে। ইমিটারটা কোথায় গিয়েছে? শর্ট হয়ে। গ্রাউন্ডে। তাহলে Grounded. ইমিটার অ্যামপ্লিফায়ারের বৈশিষ্ট্য হলো এদিক দিয়ে কারেন্ট এদিকে ফ্লো করবে, তাই না? জি স্যার। অ্যারো ঠিক আছে। তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এই টার্মিনালটা হবে স্যার। প্লাস আর এই টার্মিনালটা হবে মাইনাস। মাইনাস। এটা ভিও হবে, ঠিক আছে, এটা ভিও হবে। তাহলে এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এখান দিয়ে কিছু কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের কিছু কন্টিনিউশন আছে এখান দিয়ে, তাহলে এখানে এরকম একটা পোলারিটি তৈরি হবে। আচ্ছা, এখন আউটপুট ভোল্টেজ তুমি কতটুকু পাবে বলো এই পয়েন্টের ZL, তার মানে এই টোটাল ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করবে না? জি এখানে স্যার। এখানে তো একটা ইকুইভ্যালেন্ট ZL পাবো। বলো ZL টা কত হওয়া উচিত, একদম বলো দেখি চট করে। ZL কত হবে? এইটা সিরিজে আছে না প্যারালালে আছে? স্যার Z1 প্যারালাল Parallel আছে। Z2। Z1 প্যারালাল Z2। আচ্ছা, এটা বুঝতে হলে শোনো, এই যে অ্যারোটা এদিক দিয়েছে তো, ঠিক এই দিকে একটা কারেন্ট চিন্তা করো। এখানে যে এটা দিয়েও করা যেত, কিন্তু এটা দিয়ে বুঝতে তোমাদের একটু সমস্যা হতে পারে। তাহলে আমরা এদিকে একটা কারেন্ট চিন্তা করলাম। এইখানকার ইম্পিডেন্স আমি চাচ্ছি কারেন্ট এদিকে দিলাম। এইখানে এসে কারেন্ট কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। দেখবে যে ভাগ হওয়ার পরে গ্রাউন্ড পর্যন্ত সে যেতে পারে কিনা, কারণ কারেন্ট তো হায়ার পটেনশিয়াল থেকে শুরু করে গ্রাউন্ডে যাবে, তাই না? গ্রাউন্ডে যেয়ে জি তার লুপ জি শেষ স্যার। করবে। তাহলে এই যে এখান দিয়ে কারেন্ট যেতে পারলো। আচ্ছা, এখানে এসে কারেন্ট ভাগ হয়েছে, তাহলে বোঝা গেল এটার সাথে এটা কি আছে? প্যারালাল। প্যারালালে প্যারালাল। আছে। কিন্তু এখনই কি শেষ? না, না। এখনো শেষ স্যার। না, যাচ্ছে 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 কারেন্ট যাচ্ছে। এখানে এসে কারেন্ট কি হলো আবার? আবার আবার ভাগ ভাগ হলো। হয়ে গেল। ভাগ হয়ে এইটা একেবারে সরাসরি গ্রাউন্ডে চলে গেল। কিছু আবার এখান জি। দিয়ে এসে ভাগ হয়ে এখান দিয়ে এটা হয়ে গ্রাউন্ডে গেল। তাহলে এইটা আর এটা কিসে আসলো? কারেন্ট কি এখানে ভাগ প্যারালাল। প্যারালালে আসলো, ভাগ হয়েছে। এখন এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে এই কারেন্ট পাওয়া যাবে না? জি স্যার। আর এই কারেন্ট আর এই কারেন্ট কি সেম কারেন্ট না? জি স্যার। তাহলে জি স্যার। এইটা আর এই প্যারালাল কম্বিনেশন সিরিজে আছে। জি স্যার। তাহলে আমরা হুম। এইটা লিখবো, এই যে দেখো ZL সমান এটা লিখবো। আচ্ছা, তার আগে এখানে এই দুইটারে প্যারালাল করে দিলাম। প্যারালাল করে নাম দিলাম হলো Z2 Z2 প্রাইম। প্রাইম। Z2 Z2 প্রাইম prime. কত হবে? হবে HIE প্যারালাল Z2, এটা ঠিক আছে না? এই তোমরা জি একটু স্যার। অ্যাটেনশন দিও, কারণ কোথাও ভুল আছে কিনা এটা বের করতে হবে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে একবার মাল্টিপ্লাই করলাম, উপরে নিচে প্লাস করে দিলাম। আচ্ছা, আর ZL এর ভ্যালু তাহলে কত হচ্ছে? ZL এর ভ্যালু হচ্ছে দেখো Z2 প্রাইম প্লাস Z3 Z3 প্যারালাল টু Z1. Z1। তাহলে এই যে এটা ঠিক আছে, তাই না? জি স্যার, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। তাহলে এখন তুমি এটাকে যে উপরে গুণ করো, নিচে যোগ করো, যোগ করব। ঠিক আছে? জি স্যার। এখন ভ্যালু বসাবো। ভ্যালু বসানোর আগে ভোল্টেজ গেইন, তাহলে ভোল্টেজ গেইন আমরা কি জানি যে কমন ইমিটার অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ গেইন হলো মাইনাস HFE মাল্টিপ্লাইড বাই RL। তো এখানে RL কেই তো আমরা ZL বললাম নাকি? জি স্যার। জি তাহলে স্যার। HFE ZL ডিভাইডেড বাই HIE, এটা বুঝেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইবার আউটপুট ভোল্টেজ সমান কত হবে? আমরা যদি কারেন্ট দিয়ে বলি যে এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এইটা মনে করো I1,
এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হলো I1, তাহলে এই I1 মাল্টিপ্লাইড বাই এই যে এখানকার ইম্পিডেন্সটা, ঠিক না? এটা তো জি একটা স্যার ট্যাঙ্ক সার্কিট ছিল না, মনে আছে কিনা? আমরা এটা ট্যাঙ্ক জি সার্কিট স্যার জি বলছি স্যার না? তো ট্যাঙ্ক সার্কিটের কারেন্ট ওই যে এইটা তো আগে বুঝে আসছি যে এটার অ্যাক্রসের ভোল্টেজটা হবে আউটপুট ভোল্টেজ। তাহলে এখানে আউটপুট ভোল্টেজ সমান কত হবে? এই যে দেখো I I1 Z1 সমান Z1। আবার এটাও বলতে পারি যে আমরা যদি গ্রাউন্ড পর্যন্ত যেতে পারি তাহলেই তো হয়ে যায় ভোল্টেজটা, পুরো ভোল্টেজটা, তাই না? জি স্যার তাহলে I1 কারেন্ট কোথায় কোথায় দিয়ে যাচ্ছে? Z2 প্রাইম প্লাস Z3 Z3, তাহলে Z3 এটাও লিখতে পারি আমরা চাইলে, জি স্যার ঠিক আছে? এখন বলো ইয়ে কত, ফিডব্যাক ভোল্টেজ কত, ভ্যালুটা বের করতে চাচ্ছি শুধু। এই যে এই কারেন্টটা এখান দিয়ে, এটা ট্যাঙ্ক সার্কিটের কারেন্ট কিন্তু আইভি না, ট্যাঙ্ক সার্কিটের কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে শুধু, তাই না? তাহলে I1 কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে এইভাবে, যার কারণে এখানে একটা ভোল্টেজ হবে, এই যে ভিএফ হবে। ভিএফ এর ভ্যালু কত হবে তাহলে? I1 মাল্টিপ্লাইড I1 বাই Z2 Z2। এখন এটা Z2 হবে না Z2 প্রাইম হবে, কারণ ও তো প্যারালালে ওটা দেখতে পাবে, তাই না? Z2 প্রাইম Z2, Z2 প্রাইম হবে বাস। তাহলে বিটা কত হয়? ফিডব্যাক উপরে যাবে হলো ভিএফ, PF নিচে ভিও। VO তাহলে ভিও অলরেডি আমরা পেয়েছি I1 এই Z2 প্রাইম প্লাস Z3, এই যে Z2 প্রাইম প্লাস Z3, আর এখানে হলো Z2 প্রাইম, ঠিক আছে কিনা? ঠিক আছে? কারেন্টটা কেটে দিছি জি শুধু। স্যার এখন লুপ গেইন কিভাবে বের করে? এভি বিটা, লুপ গেইন সমান কত? এভি, বিটা হ্যাঁ এভি বিটা তাহলে এভি এর মান এই যে এটা, আর বিটা এর মান বের করলাম এই যে এটা, তাহলে মাল্টিপ্লাই করলাম, দেখো এইচ এফ জেড এল, নিচে হলো এইচ আই এ মাল্টিপ্লাইড বাই Z2 প্রাইম ডিভাইডেড বাই Z2 প্রাইম প্লাস Z3, জাস্ট ভ্যালু বসিয়েছি, তাই না? এখন আমাদের বার্কহাউজেন ক্রাইটেরিয়া অনুযায়ী এই ভ্যালুটা কত হইতে হবে? এর ম্যাগনিটিউডটা কত হতে হবে বলো? 1 1, 1 তাই তো? তাহলে আমরা এই যে এটাকে 1 ধরলাম, এটাকে 1 ধরলাম, এই যে এইচএপি জেডএল ডিভাইডেড বাই এইচআই, ঠিক আছে? তাহলে এটাকে যে এইবার তুমি কার কার ভ্যালু বসাবে? এইবার জেডএল এর ভ্যালু বসাবে। আচ্ছা, যে প্রথমে জেডএল এর ভ্যালু বসালাম, জেডএল এর ভ্যালু এটা ছিল, দেখো এই যে এটা, এই জেডএল। আচ্ছা, আমরা একটু কাজ করি, দেখি তো এটা পারা যায় কিনা। ভিও স্প্লিট করে দেই, হাইট রিবন একেবারে বড় করে দিলাম। এখন আমাদের কি হবে? আমরা চাইলে এই পাশে আগের ইকুয়েশন দেখতে পাবো। এই, তাহলে আমরা কার ভ্যালু বসিয়েছি বলো? এখানে এসে কার ভ্যালু বসিয়েছি? জেডএল এর ভ্যালু বসিয়েছি, তাই না? এই দেখতে পাচ্ছ? জি স্যার তাহলে এখানে মাইনাস এইচএপি এইচআই রইলো, আর জেডএল এর ভ্যালু উপর থেকে দেখে নাও, এই যে দেখা যাচ্ছে। জি স্যার তাহলে এটা এখানে বসালাম, আর এখানে মাল্টিপ্লাই বাই Z2 প্রাইম, নিচে হলো Z2 প্রাইম ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এটা সমান কত হলো? মাইনাস, এখন কি করেছি বলো? এইটা এটা আর কেটে নিচে দিয়েছি, কেটে দিয়েছি তাহলে উপরে যা আছে ঠিক আছে না? জি স্যার এটা ঠিক ঠিক, আছে ঠিক আছে। তাই এখানে আবার Z2 প্রাইমের ভ্যালু এই যে এটা দেখো, এই যে Z2 প্রাইম সমান কত? Z2 HIE, তাহলে এই যে এখানে যেখানে এই যে এইটার পরিবর্তে বসাবো, হ্যাঁ? তাহলে এই যে Z2 HIE ডিভাইডেড বাই Z2 প্লাস HIE, আর নিচেও এই যে দেখো Z1 Z3, আর এই যে এটার পরিবর্তে এটা বসালাম, ঠিক আছে না? জি স্যার ঠিক আছে আচ্ছা, এখন এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় তোমরা যে যেভাবে পারো, আমি করেছি কি, যে এখানে এই Z2 প্লাস HIE দিয়ে মাল্টিপ্লাই করেছি উপরে নিচে, তাহলে উপরে কি থাকতেছে? Z1 Z2, ও আরেকটা জিনিস দেখো এইখানে HIE, আর এই যে এখানে একটা HIE চলে আসছে না, জি স্যার তো এইটা কি ক্যান্সেল হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে জি। উপরে থাকলো কি শুধু HFE HFE Z1 Z2, নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করেছো? Z2 plus HIE তাহলে এটার সাথে একটা দিলাম, Z2 প্লাস HIE দিলাম, Z3 এর সাথেও এটা দিলাম, আর এখানে থাকলো কি শুধু Z2 HIE Z2 HIE। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, তাই তো? তাহলে এখন শুধু সিম্পল অ্যালজেব্রা। ঠিক আছে, দেখো আমি আর কিছু বলবো না, তোমরা একটু দেখো, ভেরিফাই করে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। আরেকজন দেখো তো ভালো মতো। ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে তো আরো দুইটা মেয়ে থাকতো। হ্যালো, হয়তো ইন্টারনেটে প্রবলেম করছে। স্যার ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা জি স্যার। এখন তো বলো দেখি কে বলতে পারে যে আমরা যদি এখন কলপিটস এর অ্যানালাইসিসে চলে যাই, এটা ছিল জেনারেল অ্যানালাইসিস তাই না? কলপিটস এর যদি চলে যাই, এই কোনটা ক্যাপাসিটর আর কোনটা ইন্ডাক্টর? কলপিটস স্যার দুইটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর। হ্যাঁ, Z1 কি ক্যাপাসিটর না ইন্ডাক্টর? Z1 Z2 ক্যাপাসিটর Z3 ইন্ডাক্টর। ইন্ডাক্টর, রাইট। ওই যে আমরা একটু আগে শিখে আসলাম কলপিটস, তাহলে জি স্যার। দুইটা কি হবে? দুইটা সি হবে, তা প্রথম দুইটা সি। তাহলে এখন আমরা যদি এই Z1 এর ভ্যালু বের করি, আমরা জানি ক্যাপাসিটরের ভ্যালু ইম্পিডেন্সটা বের হয় 1/j 1 ওমেগা। by j omega c। হ্যাঁ, অথবা মাইনাস দিয়ে অনেক সময় লিখো তোমরা, যে মাইনাস জে ডিভাইডেড বাই 1 জে ডিভাইডেড বাই ওমেগা সি। তাহলে যেহেতু এটা Z1 মানে এখানে C1 ছিল, তাই এটা লিখেছি, ঠিক আছে না? Z2 জি এর ভ্যালু হবে যেটা, আর Z3 এর ভ্যালু হবে এটা। জি স্যার ঠিক আছে। তো এখন এখানে এসে আমরা এই ভ্যালুগুলো জাস্ট রিপ্লেস করব। তাহলে প্রথমটা হলো Z1 তাই না? Z1 হবে 1 ডিভাইডেড বাই j ওমেগা C1, তারপরে 1 ডিভাইডেড বাই j ওমেগা C2 প্লাস হবে j ওমেগা L নাকি? জি স্যার। এখানে কি Z1 Z2 দুইটাই হলো তোমার ক্যাপাসিটর, তাহলে 1/j ওমেগা C1 1/j ওমেগা C2, এই যে 1 প্লাস HFE থাকলো, আর এদিকে প্লাস হলো কি Z2 আর Z3। Z3 টা হলো j ওমেগা L, আর Z2 টা হলো 1 1/j by ওমেগা। j omega c2। ঠিক আছে, তাহলে একবার বসিয়ে নিয়েছো, দেখতে হয় ঠিক আছে কিনা, এরপরে তো সিম্পল আমরা অ্যালজেব্রা করব। এখন দেখো কোনটার সাথে আমরা জে পাচ্ছি, কোনটার সাথে আমরা জে পাচ্ছি। আচ্ছা এই এই দুইটার সাথে আমরা জে পাচ্ছি কিনা দেখো তো, কোনটার সাথে জে পাচ্ছি আমরা? এইটা একটার সাথে জে পাচ্ছি তাই না? জি স্যার, শুধু এটাই স্যার। এগুলো তো জে পাবো, এগুলা পাবো জে। কিভাবে জে পাবো? এই জেটাকে তুমি যদি উপরে তোলো মাইনাস হবে, মাইনাস J। জি স্যার, হ্যাঁ এই উপরে পুরো উঠলে মাইনাস ব্র্যাকেটের হয়। টার্মটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে শুধু আমি কি পুরো রাইট পুরো ব্র্যাকেটের টার্মটাই পাচ্ছি। তাহলে এইটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, কিন্তু এটার সামনে মাইনাস নাই। আমি তো মাইনাস কমন নিয়েছি, সেই জন্য এটা মাইনাস হয়ে গেল। জি স্যার। ঠিক আছে, আর এটা যদি মাল্টিপ্লাই করি, নিচে দুইটা জে থাকবে, তো দুইটা জে মাল্টিপ্লাই করলে ওয়ান মাইনাস আসবে। হবে, সেই জন্য মাইনাস। আর ওমেগার সাথে কি আসলো? স্কোয়ার আসলো। তাহলে C1 C2 ঠিক আছে তাই না? জি স্যার। এখানে জি স্যার। জে ওমেগা কেটে গেল, উপরে চলে গেল এল, নিচে চলে আসলো C2 C2। তাহলে এইটা কিসের ভ্যালু আমরা বের করতেছিলাম বলতো? আমরা ফিডব্যাকের ইয়ে করতেছিলাম না, ওই যে এভি বিটার মান বের করতেছিলাম না এতক্ষণ? এই জি ভ্যালু স্যার। গুলা কিসের? এবি বিটা। তাহলে এবি বিটার মধ্যে কি হইতে হবে তোমার? ওই যে ইয়েটা জিরো হইতে হবে, ইমাজিনারিটা, কারণ এবি বিটার তো জি কোনো স্যার। ফেজ শিফট থাকতে পারবে না। তাহলে এখানে না, ইমাজিনারি টার্মটা আমরা জিরো করব। কোনটা ইমাজিনারি টার্ম দেখো? যে যেই টার্মটা এই আছে। যে এই টার্মটা।
তাহলে এই যে আমি যা লিখেছি দেখো তো কপি করেছি ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। তাহলে তুমি এই বোথ সাইড কে এইটা মাইনাস জে এইচ আই দিয়ে ভাগ করে দাও, আরো গুণ করে দাও, এটা দিয়ে ভাগ করো, আর ওমেগা নট দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা ওমেগা নট কেন হয়ে যায় এটা আগেও বলেছি, যে এই কন্ডিশনটা তো অ্যারাইজ করবে অনলি এট দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, অসিলেশনের সময়। সেই জন্য নট দিয়ে দিই, তাই না? তাহলে জি এখানে কি স্যার। আসতেছে দেখো, 1/c1 প্লাস 1/c2 আর হচ্ছে মাইনাস ওমেগা নট স্কোয়ার এল ইকুয়াল টু এত, তাই না? জি স্যার ঠিক আছে। জি স্যার। তাহলে এই বাকি এই পর্যন্ত দেখে আমাকে বলো ঠিক আছে কিনা। এখানে সিটিটা আমরা কাকে বললাম? সিটিটা বললাম এই যে এই দুইটা C1 টার্মকে নিচে নিয়ে প্যারালাল যাও। C2। হ্যাঁ হ্যাঁ এই দুইটাকে নিচে নিয়ে যাও। C1 প্যারালাল C2। হ্যাঁ C1 প্যারালাল সেট। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই জিনিস তো তোমাদের শিখে আসছিলাম একদম সিম্পল লজিক দিয়ে, তাই না? জি স্যার। ট্যাঙ্ক সার্কিট, তাহলে সেটাই আমরা পেলাম। আচ্ছা এখন বাকি থাকলো কি? এবার বাকি থাকলো আমাদের এটা এই রিয়েল পার্টটা, তাই না? তাহলে রিয়েল পার্টটা হলে যে এইটুকু দেখো, এই রিয়েল পার্টটাকে এবার ইকুয়েট করো। এই দেখো দুইটা রিয়েল পার্ট ঠিক আছে কিনা, এই টার্ম আর এই টার্মটা ঠিক আছে কিনা দেখো। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে জি এখান স্যার। থেকে তুমি এইবার এখানে যদি তুমি কি করবে, C2 কাটা পড়ে স্যার। হ্যাঁ ছেটু কাটা পড়ছে না, হ্যাঁ ছেটু কাটা পড়ছে। আর তাহলে এইটা থাকে কিনা, সেটা চলে গেল, এই পাশে শুধু থাকলো এল, এইটাকে এই পাশে নিয়ে জি আসলাম, স্যার মাইনাস ঠিক মাইনাস আছে। ক্যান্সেল হয়ে গেল না, সেটু যেহেতু চলেই গেল, এখানে উপরে চলে আসলো শুধু ওমেগা নট স্কোয়ার C1, তাই না? জি স্যার ঠিক আছে। আচ্ছা এখন ওমেগা নটের ভ্যালুটা এখানে বসাতে হবে এনে, ঠিক আছে? আচ্ছা স্যার একটু আগে যেটা পেয়েছি। হ্যাঁ একটু আগে যেটা পেয়েছি, তাহলে জি স্যার। ওমেগা নটের ভ্যালুটা কত ছিল দেখো, ওমেগা নট স্কোয়ারেরই ভ্যালু পেয়েছিলাম আমরা, ওমেগা নট স্কোয়ারের ভ্যালু পেয়েছিলাম এই যে জি স্যার। ওমেগা নট স্কোয়ারের ভ্যালুটা কত হলো, উপরে হলো C1 plus C1 C2 C1 by প্যারালাল C2 C1 plus C2 ঠিক by আছে না? C1। জি হ্যাঁ স্যার জি ঠিক স্যার তাহলে আছে। নিচের থেকে কেটে যাবে কে, এইটা কাটবে, এইটা কাটবে, এই দুইটা কাটবে, তা কেটে কি থাকবে, এই সিম্পলি এটা থাকবে, C1 plus C2 by C2। ঠিক আছে? তাহলে এটাকে আমি এইভাবে লিখবো, তাহলে এটাকে এইভাবে লিখলে এই পাশের 1 আর এই পাশের 1 কেটে যাবে, জি স্যার। তাহলে এই শেপই চলে আসলো, একটা কন্ডিশন আসলো, ঠিক আছে? এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, এটা খুবই সিম্পল একটা কন্ডিশন। কেন সিম্পল কন্ডিশন, আচ্ছা দেখি কেউ বলতে পারো কিনা, আমি না পারলে তোমাদের দেখাবো। এই যে C1 এবং C2, C1 এবং C2 এর মধ্যে কোনটা বড় হবে? পারবা না বলে বল। C1। C1 বড়। C1 বড়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো এটা C1 বড়, গুড, আমরা আগাই। C1 এবং C2 এর মধ্যে কোনটা বড়, এইটার বলো তো, বিটার মান কত হবে? বিটার মান হবে x, উপরে যাবে x, C2 নিচে আসবে হলো x C1। C1, তাই তো? যেটা একটু আগে আমরা প্রুভ করলাম, যে জি স্যার। উপরে থাকে হলো আউটপুটটা থাকে এখানে, এই যে এটা আউটপুট, জি স্যার। আর এটা হলো ভিএফ। তাহলে ওই আগের লজিকে এখান দিয়ে যদি একটা আই কারেন্ট ফ্লো করে, তাহলে আই দিয়ে উপরে মাল্টিপ্লাই করবা কাকে? X2 কে। হ্যাঁ তার উপরে দিতে হবে হলো তোমার ভিএফ, উপরে যাবে তো ভিএফ, তাই না? আর নিচে হলো ভি VO। ও, তাহলে উপরে ভিএফ এর ভ্যালুটা দিয়েছি, এই আইটা কেটে দিয়েছি। এখন বলো একটা ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স এটা কত হবে? যে বসাতে পারো নাও বসাতে পারো, যে বসালো সমস্যা নেই, 1 by omega C। গুড। আর এখানে কি হবে? 1/ωc। তাহলে এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে না, এটা জি হয়ে স্যার। যাবে। উল্টো হয়ে জি যাবে স্যার না, উপরে হয়ে যাবে C1 এই হয়ে নিচে যাবে না C2। C2। জি স্যার। তাহলে এবার বলো বিটার ভ্যালু একের চাইতে বড় না ছোট? ছোট। তাহলে বলো কোন ক্যাপাসিটরটা বড় হবে? C2।
C2 বড়। C2 বড় হবে, সবসময় এটা খেয়াল করবা, এই C2 বড় হবে। C2 যদি বড় হয় তাহলে আমাদের যেই কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন তো অলমোস্ট নেগলিজেবল একটা কন্ডিশন। দেখো C2 জি বড়, স্যার। CI ছোট, তাহলে HF এর ভ্যালু কি পয়েন্ট সামথিং হবে না? অনেক আবার ছোট হবে। অনেক ছোট হবে, HF এর ভ্যালু তো তার চাইতে বড় হবেই। তাহলে এরকম কেন এটা বের করেছিল? হ্যাঁ, এটা বের করেছিল এই জন্য এই কলপিটস অসিলেটর এবং হার্টলি অসিলেটর কিনা আমি জানি না, তবে কলপিটস কনফার্ম। এটা আবিষ্কার হয়েছিল কত 40 না 39 সালে, 1900। তখন ট্রানজিস্টর দিয়ে আবিষ্কার হয় নাই, এটা আবিষ্কার হয়েছিল কি দিয়ে? ওই টিউব দিয়ে, টিউব। ট্রানজিস্টরের আগে কি ইউজ হতো? বাল্ব, বুঝতে পেরেছো? জি স্যার। সেই বাল্বের জন্য এই কন্ডিশনটা তখন ইম্পর্টেন্ট ছিল, যে হ্যাঁ ইনপুটের কারেন্ট এবং আউটপুট কারেন্টের রেশিও খুব বেশি থাকতো না, তাহলে একটা কন্ডিশন বের করেছিল যেন এই কন্ডিশনটা ফুলফিল করে। তাহলে ট্রানজিস্টরের জন্য এই কন্ডিশন অলমোস্ট নেগলিজেবল, তাই না? জি স্যার। তাহলে আমার মনে হয় অ্যানালাইসিস ঠিকই ছিল, কোথাও ভুল ছিল না, তাই না? জি স্যার। আচ্ছা, এখন হার্টলি অসিলেটরের জন্য বলো Z1 Z2 Z3 কোনটার কি অবস্থা হবে? স্যার Z1 Z2 হবে ইন্ডাক্টরের জন্য আর Z3 হ্যাঁ, হবে ক্যাপাসিটরের জন্য। রাইট রাইট। তাহলে এই যে আমরা এটা লিখেছি, ঠিক লিখেছি না? এই যে, জি স্যার। জি স্যার। তাহলে এখন এখানে নিয়ে ভ্যালুগুলো আবার বসাও। এবার আমি আর কিছু বলবো না, তোমরা এইটার স্যার ফিডব্যাক। Z1 সমান Z ওমেগা L1 প্লাস Z ওমেগা M কেন? আচ্ছা, এইটা সম্বন্ধে বলতেছি। তোমার এই কলপিটস অসিলেটর দুই ভাবে তৈরি করা, সরি সরি সরি, হার্টলি অসিলেটর দুই ভাবে হার্টলি। তৈরি করা যায়। হ্যাঁ, হার্টলি অসিলেটর দুই ভাবে তৈরি করা যায়। আমরা তো এখানে দুইটা ইন্ডাক্টর দিয়ে তৈরি করেছি, তাই না? জি স্যার। তুমি জি স্যার। চাইলে এটাকে দুইটা ইন্ডাক্টর না দিয়ে এটাকে একটা ট্রান্সফরমারও দিতে পারো, তখন এটা কি হবে? কন্টিনিউয়াস হয়ে যাবে, আর এটা হবে তার সেন্টার ট্যাপ। এমটা তাহলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স, রাইট। যদি এটা ট্রান্সফরমার হয়, একই কোরের উপরে, একটা কোরের উপরে তুমি একটা কয়েল পেঁচিয়েছো, তাহলে তার মধ্যে কি হবে? একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকবে তো। জি স্যার। তাহলে এই দুইটার মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা হলো কি? এম। M। আর যদি সেপারেট কয়েল হয় তখন আমরা এম কে কি ধরবো? জিরো ধরবো। 0 ধরবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এমটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখানে বলে দিয়েছি তো, এখানে আছে, এই যে let us consider that the resistance of the inductor is so small that it can be neglected, and M is the value of mutual inductance between the ইন্ডাক্টরস। inductors অথবা coil। ঠিক আছে, তাহলে এটা বুঝেছো, এটা বুঝেছো, এটা বুঝেছো। এইটুকু একটু বাসায় দেখো। হ্যাঁ, এখানে আগের প্রসেসটাই রিপিট করেছি, কার জন্য? হার্টলির জন্য। হার্টলি অসিলেটরের জন্য। হার্টলি অসিলেটরের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা এরকম হবে। আচ্ছা, হার্টলি অসিলেটরে ইন্ডাক্টরস কি ছিল? সিরিজে ছিল। তাহলে এই যে সিরিজে থাকলে যোগ হয়, সিরিজে চলে যোগ আসছে। হবে। মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকলে 2 এখানে চলে আসবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে। সেটাই অ্যানালাইসিস থেকে তোমরা বের করে দেখো, এই এখান থেকে চলে আসবে। তাহলে এখানেও তোমার ওই এইচএফই পিটার মান চলে আসবে, এইচএফই। আচ্ছা বলো, এইটাতে L1 বড় হবে না L2 বড় হবে? দেখি সার্কিট দেখে বলতে। L1 বড় হবে। L1 বড় হবে না? জি স্যার। এক্স্যাক্টলি, L1 বড় হবে, কারণ L1 আমাদের উপরে গেছিল না, এই বিটার মধ্যে L1 নিচে। L1 নিচে, হ্যাঁ L1 L1 নিচে। নিচে, L2 উপরে। হ্যাঁ, তাহলে L1 বড় হবে। হ্যাঁ, তাহলে L1 জি বড় স্যার। হলে এখানেও এইচএফ এর কন্ডিশনটা ওইরকমই এসেছে, দেখো এইচএফ এর কন্ডিশনটা ওই এইচএফ। L2 প্লাস M বাই L1 প্লাস M। L1 বড়, L2 ছোট, তো পয়েন্ট জি সামথিং এর চাইতে আমার এইচএফ বড় হতে হবে। মানে এই কন্ডিশনটা আসলে ওই যে সেই ভ্যাকুয়াম টিউবের জন্য বের করা। আর এই অ্যানালাইসিসও আছে, অল্টারনেটিভ অ্যানালাইসিসও আমি বের করেছি। এইটা, এই জিনিস তোমাদের অলরেডি পড়িয়েছি। আচ্ছা, এইটা, এই শোনো, এইটুকু বাসায় পড়বা, তোমাদের পরীক্ষায় আসলে এত বড় অ্যানালাইসিস দেওয়ার দরকার নেই। এই যে যেটা দুইটা বইয়ে পাওয়া যায়, রেজাউল করিম স্যারের বইয়ে পাওয়া যায় এটা, কিন্তু স্যারের বই এত জটিল করছে, এটা বোঝাই মুশকিল।
তাহলে আমি একটা বের করেছি, এটা এটা কি বুঝাবো একটু? স্যার এটা কিন্তু বুঝিয়ে দেন, সহজ, এটা কিন্তু সহজ, এইটা একটু বুঝিয়ে দিই। বুঝিয়ে দেন একটু। এইটা তো আমরা ইজিলি বের করে ফেলতে পারি, তাই না? কলপিটস অসিলেটরের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত হবে? যেহেতু এটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সেহেতু এক্সসি সমান হয়ে যায় এক্সসিটি হবে। XCTFO, হ্যাঁ, জি তাহলে স্যার, এফও সমান এটা চলে আসবে। 1/2 পাই, এটা তো ইজিলি হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আবার এইটা একটু প্রুভ করেছি, এটা জাস্ট না করলেও হয়তো আমি সরাসরি লিখে দিতাম যে এইটা সমান কত, এক্সএল সমান কত আসলে এক্সসিটি, তাই না? জি স্যার, অথবা এক্সএল সমান এক্সএল এর পরিবর্তে লিখবো জে ওমেগা এল, আর এক্সসিটির পরিবর্তে লিখবো 1 জে ওমেগা 1 সিটি CT, সিটি। তাহলে এই সিটি সমান কত? সিটি সমান হলো C1 1 plus প্যারালাল C2. প্লাস C2, C2, C2 উপরে থাকে প্রোডাক্ট, কিন্তু যেহেতু ও নিচে আছে তাহলে ওরে উপরে দিয়ে দিলাম যোগফল। এটা ঠিক আছে না? অ্যাডিশন ডিভাইডেড বাই প্রোডাক্ট, জি জি স্যার। স্যার। ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার এটাকে দুইটা টার্মে লিখো। প্রথমবার C2 ক্যান্সেল, সরি C1 ক্যান্সেল হয়ে যাবে, দ্বিতীয়বার C2 ক্যান্সেল হয়ে C2 যাবে। cancel. তাহলে আমি একটু আগে পরে লিখেছি, এই ভুল পাওয়া গেছে না? কি ভুল পাওয়া গেছে বলো তো? এইটা হবে 2, একটা C2 হবে। এই সেটা হবে। তাহলে এইটা সমান কত পাওয়া লেখা যায় বলো তো? এটা সমান লেখা যায় হলো কি XC1 XC1, XC1, আর এটা সমান কত লেখা যায় XC2, XC2। তাহলে XC2 সমান কত হয়ে গেল বলো? XL মাইনাস XC1, ঠিক আছে তো? জি স্যার। গুড। তাহলে এখন এই দিক থেকে আসো, এই যে ফিগারটার দিকে তাকাও, উপরে উপরে দেখাই ফিগারটা। এইটা কোনটা যেন পড়তেছি আমরা? কলপিটস না? হ্যাঁ, কলপিটস Culprits. অসিলেটর, এই কলপিটস অসিলেটর। তুমি এখান থেকে এইটার তো একটা ইকুইভ্যালেন্ট সার্কিট লাগতো, হ্যাঁ ইকুইভ্যালেন্ট সার্কিট লাগতো। এই তোমার এখান থেকে তুমি যদি এই দিকে যেতে থাকো তাহলে আউটপুট পাওয়া যাবে না আবার? জি স্যার, তাহলে এখান থেকে এই পর্যন্ত গেলেও আউটপুট পাওয়া যাবে। তার মানে এখানে যদি একটা ভোল্টেজ চিন্তা করো, সেই ভোল্টেজটা যদি এদিক দিয়ে এসে এদিকে যায় তাহলে এটা ভোল্টেজ ডিভাইডার হবে না? জি জি স্যার স্যার, তাই না? তাহলে কার কার মধ্যে ভাগ হবে? Z3 এবং Z2 Z2 এর মধ্যে ভাগ হবে। তাহলে Z3 হইলো কি আমার কলপিটস এর জন্য? Z3 হইলো XL Inductor. ইন্ডাকটিভ, আর XL, Z2 হইলো তোমার ক্যাপাসিটিভ, তাই তো? জি স্যার ক্যাপাসিটিভ। জি স্যার, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল থেকেই তো আমরা এই ফিডব্যাকের ভ্যালু বার করতে পারি। জি স্যার, ফিডব্যাক ভোল্টেজটা কার অ্যাক্রসে হচ্ছে? Z2 এর across-এ, Z2 এর অ্যাক্রসে। তাহলে এই যে Z2 এর ইম্পিডেন্সটা উপরে দিলাম আর নিচে দিলাম দুইটার divided by যোগফল। এখন addition, এই জি দুইটার মধ্যে এইটা হইলো প্লাসের জি আর এটা স্যার হলো কি মাইনাসের, মাইনাস, তাই না? তাহলে এই Z3 এর স্যার, যেটা মাইনাসের প্লাসের সেটা হবে কি জে এক্সএল XL আর মাইনাস জে এক্সসি, AXC2, ঠিক আছে না? জি স্যার, তাহলে এখন এখান থেকে তুমি এক কাজ করো, এই জেটাকে ক্যান্সেল করে দাও, মাইনাস ক্যান্সেল, মাইনাসের জায়গায় থাকুক, ঠিক আছে? জি স্যার, মাইনাসের জায়গায় আসলো। এখন বলো এই XC2 এর ভ্যালু না উপরে বের করছো? জি জি স্যার স্যার, কত বের করেছো? XL মাইনাস XC1, তাহলে এটা এখানে বসালে কি হবে? মাইনাস এক্সএল প্লাস, জি স্যার, তাহলে এখান থেকে এক্সএল এক্সএল কেটে যাবে, ঠিক আছে? জি তাহলে স্যার, উপরে থাকলো C2। এই যে এখন দেখো আগের জিনিসটা বের হয়েছে না? জি স্যার, সেম, উল্টা হয়ে গেছে নাকি? না বিটার ভ্যালু ঠিক আছে না? দেখি তো, স্যার ঠিক আছে, আগে তো এটাই বের করেছিলাম। তাহলে তো তোমরা এটাই তো, হ্যাঁ এটাই এটাই, তাহলে এটাও কিন্তু সুন্দর বোঝা যায় নাকি? জি স্যার, তাহলে তোমরা পরীক্ষার খাতায় এটাও লিখতে পারো, এত বড় অ্যানালাইসিস না দিয়ে এখান থেকে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের হইলো আর তোমার ফিডব্যাকটাও বের হইলো। তবে যেটা বের হয় নাই সেটা কি বলতো? ফিডব্যাক যদি বের হয় তাহলে গেইন কত হবে? গেইন এই যেটা হবে উল্টো ইন্টু হবে V জাস্ট। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লাই, আমাদের এইচ এফিটা আমরা বের করি নাই, কেন বের করি নাই? এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের জন্য এইচ এফিটা কোনো ফ্যাক্টর না। বলো এমনিতে এইচ এফি কোনো ট্রানজিস্টর আছে যার এইচ এফি তোমার
একের চাইতে কম, তো সেটা তো আর না, এসিএম স্যার। থাকবে না, থাকবে, না। তার কারণে এখানে আর ওইটা আমরা বের করব না, তাহলে তুমি এটা ইউজ করতে পারো। ঠিক একইভাবে হার্টলির জন্য সেম লজিক তুমি যদি ইউজ করো, হার্টের জন্য আমি এটা করেছি, একই আসে। ঠিক আছে, এই সেম জিনিসটা। জি স্যার। আচ্ছা, আরো একটা মেথড আমি এখানে অ্যাপ্লাই করছি, যাক এত আর বলবো না, এটা অবশ্য তোমাদের বুঝাইছি একটু আগে, এই যে কারেন্ট দিয়ে এটা বুঝাইছি। তাহলে আমরা বিভিন্ন ভাবে আমরা জি, কলপিটস স্যার। অসিলেটর এবং হার্টলি অসিলেটরের ফিডব্যাক ফ্যাক্টরের ভ্যালু এবং হ্যাঁ, রিকোয়ার্ড স্যার। গেইন, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইত্যাদি আমরা বের করলাম, তাই না? এখন একটা ডিজাইন করি। এই ডিজাইন প্রসিডিউর এখানে দেয়া আছে, আগেও বলা হয়েছে ডিজাইন প্রসিডিউরের কোনো একেবারে ফিক্সড রুল নেই, আছে কতগুলো অ্যাজাম্পশন। কিছু এক্সট্রিম কেস আছে যে এত খারাপ হইলে, এত ছোট হইলে সার্কিট কাজ করবে না, আবার এত বড় হইলেও সার্কিট কাজ করবে না, তাহলে মাঝামাঝি কত হবে? এটা অনেক সময় কম্পোনেন্টস এর অ্যাভেলেবিলিটি, তারপরে অন্যান্য ডিভাইস ইত্যাদির উপর ডিপেন্ড করে, তোমরা এইটা একটু পড়ে দেখো। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো তোমার এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে কে বড় কে ছোট? C2 বড় স্যার। সি2 বড়। সি2 বড়, ছোট কে তাহলে? C1 সি1। তাহলে সি1 যদি ছোট হয় তাহলে আমরা এইটা মোটামুটি করব যে 5 গুণ থেকে 20 গুণ, ঠিক আছে, C1 এর থেকে বড় হবে। বড় হবে তোমার এটা। তো একটু আগে যেটা বলেছি অলওয়েজ 10 তাও রাখতে পারো তুমি, ঠিক আছে, যে সব সময় এটা আমি কি করব, C1 এর 10 টাইমস ইউজ করব। তবে এটা ছোট হইতে হবে, তাই তো? এখন এটা কত ছোট হবে? তোমার এমন পরিমাণ হইতে হবে, এত ছোট করা যাবে না যেন ট্রানজিস্টরের যে ভিতরের স্টে ক্যাপাসিটেন্স থাকে প্যারাসিটিক, জি স্যার, ওই পর্যন্ত যেন না এগুলো যায়। ইফেক্টিভ যেন না তার চেয়ে যেন অনেক বড় হয়, ঠিক আছে? আমি সাজেস্ট করব তার চাইতে 100 টাইমস বড় রাখো যদি সম্ভব হয়। এই কার এর থেকে কথা শুনছে? তোমাদের তোমাদের কারো? স্যার মনে হয়। ছেলেদের কথা শোনা যায়, ছেলেরা তো কোনো কথা বলে না, তাই না? এই আরে কারো বাসায় অন্য কারো ক্লাস চলছে। হ্যাঁ, তাহলে আর মাইক্রোফোনটা বন্ধ করতে বলো। এই কার মাইক্রোফোন থেকে কথা আসতেছে? মিউট করো। স্ক্রিন শেয়ার দিলে তো আমি দেখতে পাই না। পার্টিসিপেট, আচ্ছা আচ্ছা আসতেছে, হ্যাঁ দাঁড়াও। এই আলী আকবর কথা বলো তো। হ্যালো আলী আকবর। আলী আকবর, এই আলী আকবর কথা বলতেছে। এই মনে রাখো আলী আকবরের আমি মাইনাস করে দিব মার্কস, ওরে আমি কথা বলতে বললেও কথা বলে না, ও মাইক্রোফোন অন করে চলে গেছে যেন কোথায়। আলী আকবর আমি মার্ক করে রাখলাম। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা যেই ক্যাপাসিটরটা ছোট তারও ভ্যালু অ্যাটলিস্ট আমরা স্টে ক্যাপাসিটেন্সের চাইতে অনেক বড় রাখবো, ঠিক আছে? 10 টাইমস তো অবশ্যই, ঠিক আছে? এই হলো তোমার লজিক। তাহলে এটা তুমি এটা একটা সুইটেবল ভ্যালু সিলেক্ট করে ফেলবে। ট্রানজিস্টরের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স হয় যে এরকম 15 থেকে 20 পিকোফ্যারাড। তাহলে আমরা যদি 200 পিকোফ্যারাড ধরি সব সময়, তাহলে 10 টাইমস হবে, তাই না? চেষ্টা করব তার চাইতে বেশি ধরার। আর বাকি জিনিসগুলো তোমরা ইজিলি বুঝে যাবে অলরেডি। বিটার ভ্যালু কি হয়? উপরে হয় কি বিটার ভ্যালু? উপরে কি C1 মাইনাস ম্যাগনিটিউড দিয়েছি আমি, এই জন্য ম্যাগনিটিউড দিয়েছি C1/C2। C1/C2। তাহলে এইভাবে আমরা ডিজাইনটা করব। আচ্ছা, আমরা একেবারে একটা পিওর ডিজাইন করব। দেখো, ডিজাইন এ কলপিটস অসিলেটর টু জেনারেট কত 250 কিলোহার্টজ সিগন্যাল, সিগন্যাল। assume the supply voltage কত 12 ভোল্ট, 12 ভোল্ট, ট্রানজিস্টরের এইচএভি 200। 200। এটা দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে, তুমি এটা সাজেস্টও করতে পারো ডিজাইনে, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আচ্ছা, আমরা কি পেয়েছি বলো তো, কত পিকো ফেজ পেয়েছি? এই যে 20 15 to 20 picofarad। 15 to 20 20। পিকোফ্যারাড। আচ্ছা, তাহলে এটাকে যদি 100 টাইমস করা হয় তাহলে কত হয় বলো তো?
2 ন্যানো, তাই না? 20 কে স্যার, 100 টাইমস 2 করলে কত হয়? 2000 2000 মানে 2 ন্যানো। জি স্যার। 2 তাহলে nano. আমরা ছোটটাকে আমরা ধরেছি আমি এখানে 4.7 ন্যানো। এখন কেন এরকম ধরলাম আবার? 2 ন্যানোটাই স্ট্যান্ডার্ড না, আমি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরলাম। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে কত টাইমস? একটা একদম থাম রুল হলো 10 টাইমস, তাহলে C2 কত হবে? 47 nanofarad. 47 ন্যানোফ্যারাড। তাহলে সিটি এর ভ্যালু কত হবে? দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের একটা ইকুয়েশন ছিল না? জি স্যার। এফ নট ইজ ইকুয়াল টু, সেটা রিঅ্যারেঞ্জ করলে এই জিনিসটা আসে না? তোমরা এগুলো কিন্তু Yes, পড়তে sir. যেও না, এই যে ইউজিং এত এগুলো আমি এখনো ফরম্যাট করি নাই, কারণ ইকুয়েশন যে কোথায় কোথায় আমার যাবে সেখানে সেই অনুযায়ী ইকুয়েশনের নাম্বারিং হবে। আমি শুধু ইউজিং দিয়ে রাখছি, পরে এখানে বসাবো যে এত নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? কারণ এগুলো সাজাইতে একটু ইয়ে হয় তো, চেঞ্জ হয়ে যায় পরে। তাহলে ওই ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করলে এটা পাই না, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইকুয়েশনকে, জি স্যার। তাই না? তাহলে তুমি ইয়ে করো, এই যে সরিবন, সেখান থেকে এল এর ভ্যালু বের করো। এল এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? জাস্ট সি এর ভ্যালু, সিটি এর ভ্যালু এবং এফ এর ভ্যালু বসিয়ে দিতে হবে। ঠিক আছে? হ্যালো, এই যে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? ক্যালকুলেশন করে দেখো তো এটা 95 আসছে কিনা। হ্যালো, জি স্যার। এই ক্যালকুলেশন করছো? জি স্যার, ঠিক আছে, 95 হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। 94.9 মাইক্রো আচ্ছা, যাই হোক, হেনরি। ঠিক আছে। তাহলে এই মাইক্রো হেনরিটা তোমরা এখন ইউজ করবে। তাহলে এখন এইটাকে আমি আর স্ট্যান্ডার্ডে নেই নাই। কেন নেই নাই? এটাকে স্ট্যান্ডার্ডে নিলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো সেখানে ডিসিশন তোমরা নিবে যে এটা কয়েল পেঁচিয়ে অনেক সময় ইন্ডাক্টর বানিয়ে নেওয়া যায়। তাহলে তুমি পেঁচিয়ে টার্ন সংখ্যা কমিয়ে কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে 95 বানিয়ে নিবে। আচ্ছা, আমরা কালেক্টর কারেন্ট এমপ্লিফায়ার ডিজাইন শুরু হলো। কালেক্টর কারেন্ট কত ধরি বলো? একটা কমন ভ্যালু বলো দেখি। 1 1 মিলি, milliampere. হ্যাঁ 1 মিলিঅ্যাম্পিয়ার ধরি। 12 ভোল্টের জন্য ইমিটার ভোল্টেজ কত ধরবো? 3 ভোল্ট ধরলাম। 3 volt. তাহলে আমার ইমিটার রেজিস্ট্যান্স চলে আসলো কত? 3K। 3K. গুড। এবার তুমি ইয়ে এখান দিয়ে বায়াস কারেন্ট কত ধরবে? ওই যে R2 বায়াস রেজিস্ট্যান্স এটা ছিল R2, R2 এর ভিতর দিয়ে কারেন্টটা কত ধরবে? এই যে এখান দিয়ে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে? জি স্যার। ইমিটারের 10 ভাগের 1 ভাগ। এই যে এখান দিয়ে যেই কারেন্টটা যাবে, তাহলে ওখান দিয়ে আমরা 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট কনসিডার করেছি। তাহলে এটা কত হবে? এই যে 0.1 0.1 milliampere. 0.1 মিলিঅ্যাম্পিয়ার। তো 0.1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোনখান দিয়ে? এখান দিয়ে। R2 দিয়ে। এখানকার ভোল্টেজটা কত বলো দেখি? এই ভোল্টেজ প্লাস 0.7 VB. ভোল্ট, তাই না? 0.7. জি তো স্যার। এখানে জি দিয়েছিল 3 ভোল্ট, এখানে হবে 3.7 ভোল্ট। 3.7. তাহলে 3.7 ভোল্ট। তো 3.7 কে আমি যদি 0.1 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 37 কে। 37K. জি এটা স্যার। তুমি 36 কে ইউজ করতে পারো। ঠিক আছে? 36 কে ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে তোমার এইটার অ্যাক্রসের ভোল্টেজটা কত হবে?
এই ভিসিসি মাইনাস 3.7, 3.7 জি স্যার। ঠিক আছে? তাহলে এখানে ভিসিসি মাইনাস 3.7 যদি হয়, এই যে ভিসিসি 12 ভোল্ট মাইনাস 3.7 ভোল্ট, এটাকে আমি 0.1 দিয়ে করলাম। তুমি চাইলে বিটা দিয়ে ভাগ করে এটা এরকম করতে পারো, ঠিক আছে, এখান দিয়ে। কিন্তু বিটা এইচএফ এর ভ্যালু অনেক হাই, তো সেই জন্য এটা আমি কম ধরেছি, 200 ধরেছিলাম না এইচএফ। জি স্যার। এই জন্য এখানে খুব ছোট হবে, চাইলেও খুব বেশি ডিফারেন্স হবে না, তোমরা করতে পারো। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসছে? 83K। 83 কে, স্ট্যান্ডার্ড ধরবে কত? 83K 82 কে। 82K হ্যাঁ, তাহলে এই ট্রানজিস্টরের আরই এর ভ্যালু কত হবে? 26 মিলিভোল্ট বাই IE আই আর অ্যাপ্রক্সিমেটলি আইসি সমান 1 milliampere জি হ্যাঁ, স্যার। তাহলে কত ওহম হলো? 26 ohm 26 ওহম। বিটা এর ভ্যালু কত আসছে? যেহেতু তুমি একটা আরেকটার 10 গুণ ধরেছো, তাহলে 0.1 0.1। স্যার আই উপরে আমরা 0.1 ধরেছি কেন তাহলে? আই R2 এর উপরে মধ্যে। পয়েন্ট ধরছি হলো যে এখান দিয়ে যে কারেন্টটা যায় তার 10 ভাগের 1 ভাগ এখান দিয়ে ধরবো। জি না, মানে স্যার এখানে হচ্ছে ক্যালকুলেশনে আই হ্যাঁ। তো 0.1 ধরেছে, তাহলে নিচে কেন হচ্ছে 1 আই ধরলাম? না, আই তো 0.1 ধরি নাই। স্যার তাহলে এখানে IE ইকুয়েশনে 1 milliampere হ্যাঁ, R2 এর ইকুয়েশনে তাহলে স্যার এটা তো IB আই বি হবে না? এটা স্যার নিচেরটা, এই যে নিচের ইকুয়েশনটা R2, আর2 R2 এখানে। ডিনোমিনেটরে আই টা ও, 0.1। এখানে লিখাটা ভুল হয়েছে না, IB হবে IB এটা আইবি না, এটা আই2 হবে। আর2 এইটা হবে, মানে আই2টা এই যে I2 এইটা এইটা এই জি কারেন্টটা, স্যার, বুঝতে পেরেছো? এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এই এখান দিয়ে এটা হবে, এই কারেন্টটা। এখন বুঝতে পেরেছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আর ই সমান এটা পেলাম, আর ফিডব্যাক ফ্যাক্টর হবে 0.1। তাহলে গেইন কত হতে হবে? 10 10। আচ্ছা, এখন আর ই মডেল মনে আছে কিনা তোমাদের? আর ই মডেল অনুযায়ী অ্যাম্পলিফায়ারের গেইন আর সি ডিভাইডেড বাই স্মল আর ই। স্মল আর ই, স্মল আর ই। অথবা চাইলে তুমি এইচ এপি দিয়েও করতে পারো। উপরে যাবে এইচ এপি আর নিচে যাবে আর ই। আর ই বলো তো এইচ আই ই সমান কত? কেউ বলতে পারো কিনা? বিটা এইচ, আর ই। হ্যাঁ, বিটা RE বিটা আর ই, রাইট। তাহলে এইচ আই ই এইটা সমান হলো কি? এই বিটা না বলে এইচ বিটা এপি বলি, RE এইচ এপি বলি। বিটা বিটা মিলাই ফেলবা কিন্তু, এই যে এইচ এপি আর ই। RE তাহলে ট্রানজিস্টরের গেইন আমরা বের করব কিভাবে? বের করব, উপরে দিব হলো এইচ এপি, এইচ এপি কি লিখছি, এইচ এপি আর হলো আর সি। তাহলে ওইটা কেটে গিয়ে তো তাই থাকলো, এই যে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার এখন বলো তোমার গেইন দরকার কত? গেইন দরকার হলো তোমার 10। তাহলে এইটাকে 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো আমরা, দেখো আর সি এর ভ্যালু বের হয়ে যাবে। আর ই এর ভ্যালু কত এসছে? 26 ওহম। 26 20। ohm তাইলে এখন আর আর সি এর ভ্যালু কত আসলো? 10 into 26। হ্যাঁ, তার মানে 260। এখন আমাদের যে থিওরিটিক্যালি ইকুয়াল হইলে চলে যায়, তাই না? বার্কহাউজেন ক্রাইটেরিয়া অনুযায়ী থিওরিটিক্যালি ইকুয়াল হলে ইটস ওকে, বাট প্র্যাকটিক্যালি ইট শুড বি একটু গ্রেটার দেন। বড় লাগে স্যার। হ্যাঁ, বড় লাগবে। তাহলে আর সি এর ভ্যালু একটু বড় কনসিডার করো, কত কনসিডার করবা? 300। 300। গুড। তাহলে এখন এতক্ষণ পর্যন্ত যা ডিজাইন করলাম, আর বাকি থাকলো কি বলো? বাইপাস ক্যাপাসিটর গুলো, কাপলিং ক্যাপাসিটর গুলো থাকলো না? জি স্যার। তাহলে একটা ক্যালকুলেট করি তো, বলো তো সবচেয়ে ক্রিটিক্যাল ইয়াটা কোনটা? এই যে ক্যাপাসিটর কোনটা? এটা মনে আছে না? কমন ইমিটার এমপ্লিফায়ারের কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কে সেট করে? determined by CE। সেই ই। তাহলে আমি সি এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখেছি, এটা মাত্র কত হয়? 20 24 nanofarad ন্যানোফ্যারাড। সেই জন্য অসিলেটর যখন ডিজাইন করবে, যেহেতু এর ফ্রিকোয়েন্সি ভেরি হাই, তোমরা এক কাজ করতে পারো, এখানে সবচেয়ে বড় ক্যাপাসিটর কে আছে? 40 47 ন্যানো। ন্যানো ধরেছো না? ভুলে গেছো নাকি একটু আগে? এই যে আমরা 47 ন্যানো ধরেছিলাম না, এই যে। জি স্যার। তাহলে ক্যাপাসিটর গুলো, কাপলিং এন্ড বাইপাস ক্যাপাসিটর গুলো 10 টাইমস, ঠিক আছে?
জি স্যার। তাহলে এবার আমি কি করেছিলাম তোমাদের জন্য, এটা আমি সিমুলেট করেছি। এই যে দেখো, ঠিক এক্স্যাক্টলি যা যা পেয়েছি এখানে বসিয়ে এটাকে সিমুলেট করেছি। এইখানে এটা একটু বেশি দিয়েছি, দেওয়ার কথা ছিল কত, 300, হ্যাঁ স্যার। 300, আর এখানে দিয়েছি হলো 1 কে। 300 দিলে অসিলেশন পাওয়া যায়, কিন্তু অ্যামপ্লিটিউডটা খুব কম থাকে, বুঝছো? এতটুকু থাকে, 1 ভোল্টেরও কম থাকে। তাইলে আরেকটু বাড়ালে বাড়ে। এই গেইন যত বাড়াতে থাকবে অ্যামপ্লিটিউড তত বাড়তে থাকবে, বুঝতে পারছো? অনেক গেইন যদি করে ফেলো তাহলে এরকম ডিস্টর্টেড হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এই আর এই একই সার্কিটকে তুমি যদি একটু ইন্টারচেঞ্জ করে দাও, এটাকে যদি ইন্টারচেঞ্জ করি, এখানে এল দিব, এখানে এল দিব, এখানে সি দিব, আমাদের ইচ্ছে মতো একটা ফ্রিকোয়েন্সি সেট করব, তাহলে সেটাও কাজ করে। এই দেখো আরেকটা করেছি, এটা শুধু সাইনোসয়েডালটা দিয়েছি। এটা কোনটা? The Hartley oscillator. হার্টলি Hartley. হার্টলি অসিলেটর। অসিলেটর। তাহলে এই যে হার্টলি অসিলেটর তোমার সিমুলেট করে দেখালাম। তাহলে আমার মনে হয় এই পর্যন্ত চলে গেল আমাদের কলপিটস এন্ড হার্টলি অসিলেটর। এরপরে আরো হাজার হাজার অসিলেটর আছে, ঠিক আছে? এত অসিলেটর পড়ানো যাবে না, দেখি কোনটা পড়ানো যায়। ক্ল্যাপ অসিলেটর আমি লিখবো, তোমাদেরকে পড়াবো না। কলপিটস এন্ড হার্টলি অসিলেটর ইউজিং অপ এম্প। এই যে অপ এম্প দিলে কি হবে, ওই ট্যাঙ্ক সার্কিটটা কানেক্ট করে দিতে হবে, অ্যামপ্লিফায়ারের পরিবর্তে শুধু একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার তৈরি করতে হবে, কি দিয়ে? ইউজিং অপ এম্প, ঠিক আছে? জি স্যার। তাহলে একই প্রসেস। আচ্ছা, তবে অপ এম্প দিয়ে কেউ সিমুলেট করতে যেও না, আর ল্যাবেও অপ এম্প দিয়ে করতে যেও না। অপ এম্প সহজ মনে হতে পারে, কেননা অপ এম্পের কারেন্ট গেইন কিন্তু একটু, কত বলো কারেন্ট গেইন? অপ এম্প থেকে কারেন্ট গেইন পাওয়া যাবে কিনা তার কোনো সিউরিটি আছে? না স্যার, অনেক লো। অনেক লো, কারণ এখানকার রেজিস্ট্যান্স কম, বরঞ্চ এখান দিয়ে কারেন্ট বেশি যাবে। জি স্যার। এখান দিয়ে রেজিস্ট্যান্স কম, এই আউটপুট থেকে কারেন্ট কতটুকু দিবে সেটা তো অপ এম্পের নিজস্ব একটা ক্যাপাসিটি থাকে, আইসি তো। জি স্যার। সেই জন্য আমাদের ওই যে একটা কন্ডিশন ছিল না, এই সেফি, ওইটা যদি ও ঠিক মতো করতে না পারে তাহলে অপ এম্প দিয়ে সিমুলেট করলেও হবে না, প্র্যাকটিক্যাল করলেও হবে না। আচ্ছা, তাহলে আগাচ্ছি আমরা ধীরে ধীরে। টিউনড কালেক্টর অসিলেটর। টিউনড কালেক্টর অসিলেটর একটু বলে দেই তোমাদের। এইখানে কালেক্টরে একটা ট্যাঙ্ক সার্কিট দেয়া আছে, দেখো আছে না? জি একটা স্যার। এল একটা সি মিলে কি হবে, একটা ট্যাঙ্ক সার্কিট হবে। জি স্যার। তাহলে এই ট্যাঙ্ক সার্কিট যখন অসিলেট করবে, তার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে যদি অসিলেট করে, তাহলে এখানকার ইম্পিডেন্সটা অনেক বড় হবে, জি স্যার, ম্যাক্সিমাম হবে। জেডপি হবে, ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম হলে এইটা এই অ্যামপ্লিফায়ারের গেইন অনেক বেশি হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে ওই গেইনে এটা কি করবে, তোমার অ্যামপ্লিফায়ারটা কাজ করতে থাকবে। আর এই যে এখানে যে ইন্ডাক্টর আছে, সেই ইন্ডাক্টরের সাথে একটা কয়েল এক্সট্রা দিয়ে দেওয়া হলো, তাহলে এখানে এসে কি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে না? জি স্যার। ইনডিউসড হলে সেই ভোল্টেজটা দেখো কোথায় অ্যাপ্লাই করেছো তুমি, একটা ক্যাপাসিটর দিয়ে জিনিসে। এটা শর্ট করে দিয়েছো, তার মানে এখানকার ইনডিউসড ভোল্টেজের এই টার্মিনালটা চলে যাচ্ছে হলো গ্রাউন্ডে, তাই না? জি স্যার। আর এই জি টার্মিনালটা স্যার, চলে যাচ্ছে বেজে। তাহলে আমরা বেজে। বলতে পারি কয়েলটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক না? জি স্যার। তাহলে এখানে একটা ডট দিয়ে কি বোঝানো হয়েছে, ডট দিয়ে বোঝানো হয়েছে ভোল্টেজ পোলারিটি। পোলারিটি, রাইট? এখানে যদি পজিটিভ হয় তাহলে এইখানে হবে হলো তোমার পজিটিভ, আর এইখানে যদি নেগেটিভ হয় তাহলে এইখানে হবে নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, মনে করো এখানে একটা নয়েজ আসলো, এরকম একটা নয়েজ আসলো, সেই নয়েজের ফ্রিকোয়েন্সিটা এই ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সির সমান। তাহলে এই নয়েজ এখানে এসে কি দেখতে পাবে, যে অনেক বড় একটা কি লোড, তাই না?
তাহলে এখানে একটা অসিলেশন প্রডিউস হবে, এটা অ্যাম্পলিফাই হবে। কিন্তু এটা যে অ্যাম্পলিফাই হবে, অ্যাম্পলিফাই হয়ে এখানে এসে এটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? ইনভার্টেড হয়ে যাবে না? জি স্যার। এখানে ইনভার্টেড হবে, কিন্তু এখানে যে ইনভার্টেড হবে সেইটা আবার এই পাশে এসে কি হয়ে যাবে? পাশে এসে ঠিক হয়ে যাবে স্যার। এগেইন ইনভার্ট হয়ে যাবে, রাইট। তার মানে ঠিক হয়ে যাবে যেটা বল। তাহলে এটা, তাহলে এইটা আর এইটা আগের সার্কিটটার ফিডব্যাক হয়ে যেটা আসলো, আগের সিগন্যাল এবং ফিডব্যাক সিগন্যাল সেম ফেজে হয়ে গেল না? জি স্যার। তাহলে এই জি যে স্যার। পজিটিভ ফিডব্যাক হবে এখানে, পজিটিভ ফিডব্যাক হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা তোমাদের এইটা অনেক সময় এই ট্রানজিস্টরটাকে ক্লাস সি মোডে অপারেশন করানো হয়। ক্লাস সি সম্বন্ধে তোমাদের পাওয়ার এমপ্লিফায়ারে বলেছিলাম কিনা আমি জানি না। পাওয়ার এমপ্লিফায়ার পড়িয়ে ফেলেছি না? জি স্যার। ক্লাস সিটা হলো কত ডিগ্রিতে বলো তো? ক্লাস সি কত ডিগ্রিতে কাজ করে? বিটুইন Sir, 180 to 180. বিটুইন কত? Sir, less than 180. লেস দেন 180। 180. লেস দেন 180। তাহলে এটার অপারেটিং পয়েন্টটা সেট করতে হবে কোথায়? এই সব জায়গায় সেট করতে হবে। এই অপারেটিং পয়েন্ট এখানে সেট করলে, অপারেটিং পয়েন্ট যদি ইনপুটের সিগন্যাল যদি তাকে এখানে তুলতে পারে, এখানে তুললে, যখন এখানে তুললো এইটুকু জায়গার জন্য কারেন্ট ফ্লো করবে। এই ঠিক আছে? তাহলে এখানে আমরা এতেই বায়াস করেছি, কিন্তু অনেক সময় চাইলে তুমি ক্লাস সি তেও এটাকে বায়াস করতে পারো যাতে এটা এফিশিয়েন্ট হয়। ঠিক আছে? টিউন কালেক্টর ইয়েটা তো অসিলেটরটা তখন কি হবে? তোমার পাওয়ার লস কম করবে। এই অনেক অ্যানালাইসিস করাইছি, এটা দিয়ে দেই তোমাদের, নাও এই ফিগার দিয়ে দিলাম, এই যে অ্যানালাইসিস এর ইকুয়েশন দিয়ে দিলাম, না এটা বাসায় বসে বসে নিজেরা বুঝে নিও। এটার এক্সাম্পল এখন আমি লিখি নাই, নেক্সট ক্লাসে তাহলে আমি ক্রিস্টাল অসিলেটর পড়াবো তোমাদের। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার স্যার অ্যাটেন্ডেন্সটা। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্স। এই তোমরা কি আছো নাকি চলে গেছো? স্যার আছি। আচ্ছা, জি স্যার আছি। আমাকে একটু ওই ভলান্টারি হেল্প কে করতে পারবে? আমি এই সব যে ইয়েগুলো আপলোড করছি ওটা দেখে দেখে তোমাদেরকে ওই ইয়ে থাকবে, এক্সাম রোল থাকবে, কোন দিন কে প্রেজেন্ট ছিল কে অ্যাবসেন্ট ছিল, PA ডেট ওয়াইজ বসাতে হবে। বুঝতে পেরেছো? আমাদের সিআর কই? স্যার এক্সেল শিটে। এক্সেল শিটে তো তোমাদের ইন কোর্স মার্কস দিয়েছিলাম না জি স্যার। ফার্স্ট সেমিস্টারের, সেটাতে তো আছেই, তোমাদের নাম সহ এক্সাম রোল সহ আছে। তাহলে একটা কলামে উপরে ডেট লিখে এটা দেখে দেখে, যেমন এটা কত দেখা যাচ্ছে না, এই যে 424, তাহলে তুমি জি স্যার। 420 তে খুঁজে পি বসিয়ে দিলে। আবার এইটা এরপরে এটার একটা হয়তো তুমি একটা মার্ক করে রাখলে, এরপরে এটা দেখা যাচ্ছে 445 পি দিলে। আর কত জন আছে সেটা আমার এখানে রেকর্ড আছে, এই যে 56। সুতরাং সব মিলিয়ে যেন 56 হয়, এক্সেল এর নিচে যোগ করা যায়। জি স্যার। তাহলে এটা আমাদের সিআর অথবা যে কেউ আমাকে একটু হেল্প করবে, কারণ অনেক সময় লাগবে। অথবা ফ্রেন্ডরা নিজেরা যারা অ্যাক্টিভ আছো, যারা আমার ক্লাস থেকে কিছু শিখতেছো মনে হচ্ছে, তারা আমাকে হেল্প করো। আর যারা শিখতেছো না ওদের বলে লাভ নেই।
আচ্ছা স্যার, ঠিক আছে, নিজেরা ভাগ করে নিও যে আমরা কেউ 10 দিন করে এই কাজটা করে দিও। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার।